করতেছে। প্লাস হচ্ছে সর্বশেষ একটা নিউজ বেরিয়েছে, আমেরিকানরা আসলে কত টাকা খরচ করেছে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আসসালামু আলাইকুম। সেই ৩৫০ কোটি টাকা দিয়ে একটা সরকার পরিবর্তন, হ্যাঁ, আমরা দেখলাম এই সিবিএস এর নিউজে যে আপনার আমেরিকান সরকার গত কয়েক বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে এই শেখ হাসিনার সরকারকে পরিবর্তন করার জন্য কোটি কোটি টাকা, এখানে এক হিসাবে ৩৫০ কোটি টাকা, আরেকটি ৫৭৫ কোটি টাকা, আর আগের আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব বলেছিলেন ২১ কোটি এবং তার সাথে আরো ৪২ কোটি টাকা। এত এত টাকার খেলা কিসের জন্যে? যে এই আমেরিকার জনগণের ট্যাক্স পেয়ারের টাকা, ব্রিটিশ জনগণের ট্যাক্স পেয়ারের টাকা, স্ক্যান্ডিনেভিয়ান জনগণের ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে তারা একটা সরকার পরিবর্তন করার চেষ্টা করছে। তো আমার প্রশ্ন হলো, এত টাকা দিয়ে সরকার পরিবর্তন করে আপনাদের কি লাভটা? নিশ্চয়ই ট্রেডিং, আপনার লাভের জন্য তো এটা করছেন। সেই পরিমাণ লাভটা হবে? বাংলাদেশ থেকে সেই পরিমাণ লাভটা আপনারা অর্জন করবেন? আপনারা তো এক সময় এই যে ইরানের আপনার নির্বাচিত প্রধানমন্ত্রী ডক্টর মোসাদ্দেককে বিদায় দিলেন, টাকা দিয়ে ওখানে এক নতুন রাজত্ব করলেন, কিন্তু তার ফলে কি হলো? মোসাদ্দেকের পরে আবার দেখা গেল যে যাকে আপনারা রাজা বানালেন তিনি বড় দুঃখ ভাবে উনাকে বিদায় নিতে হলো। যে লোকটা বিদায় নিল, যে আপনাদের পদলেহন করলো, তাকে আপনারা আমেরিকায় আনার সাহসও পান নাই। সেই রাজা শাহ পাবলে বিদেশে মরতে হলো। তারপরে কি হলো? ওইখানে আসলো আপনাদের টাকার খেলায়, আপনার ইরানে আসলো একটা মোল্লা গোষ্ঠী, যাদের আজকে এত বছর ধরে ওদের সাথে আপনারা ঝামেলায় আছেন। সুতরাং এই টাকার খেলা দিয়ে আপনার যখন সরকার পরিবর্তন করেন, এতে আপনার কি লাভ হয়? আমি আজকে নিউজ দেখলাম যে আপনার হাঙ্গেরিতে এই অরবান গভর্নমেন্ট এর ফল হয়েছে ১৬ বছর পরে। আমি জানতাম যে তাদের ফল করার জন্য বাইডেন প্রশাসন নাকি অনেক চেষ্টা করেছেন বাংলাদেশের মতো, তবে ওখানের লোকজন বোধহয় বেঈমান কম, সেই জন্য ওনাকে এতদিন কি করে নাই, আন্দোলন করে নাই, ওনাকে ফেলে দেয় নাই, কিন্তু নির্বাচনের মাধ্যমে উনি পরাজিত হয়েছে। হ্যাঁ, আমি বিশেষ করে এই হাঙ্গেরি একটা খ্রিস্টান জাতি, কিন্তু তাদের অনেস্টি আছে। আমি ওদের পররাষ্ট্রমন্ত্রীকে বললাম এক সময় যে তোমার দেশ তো ভালো, তুমি আমাদের কি করো না কেন, আমার ছেলে মেয়েদের যে কিছু স্কলারশিপ দাও। সে আমাকে ১৫০টা ফুল স্কলারশিপ দিয়েছিল। স্কলারশিপ শুধু না, তার বউ বাচ্চা নিয়ে গেলে ওদেরও অনুদান দিবে, সেইটা করেছিল। আই ফিল ব্যাড যে সেই পিটার সে ফরেন মিনিস্ট্রি চলে গেছে। যাই হোক, যে জিনিসটা বলতেছিলাম যে এই যে ট্যাক্স পেয়ারের মানি, এত টাকা আপনার একটি সরকার প্রধানকে বিতরণ করার জন্য, ওইটা যদি সরকার প্রধানকে দিত তাহলে উনি হয়তো বলতেন আমি স্বেচ্ছায় চলে যাচ্ছি, টাকাটা আমার দেশে যদি ভালো কাজে, গরিবের কাজে লাগানো যায়, আমার অবকাঠামোর সৃষ্টির কাজে লাগানো যায়, তাহলে আমি নিজেই আপনার, কারণ আমি জানি যে শেখ হাসিনা যখন এই প্রধানমন্ত্রী ছিলেন তখন প্রায় বলতেন যে আমি তো অনেকদিন করলাম, আপনারা এর হাল ধরেন। কিন্তু আমার দল কখনো ওনাকে বাদ দিতে চায়নি, আমার দল বরং জোর করে ওনাকে রেখেছিল। হ্যাঁ, কিন্তু এই বিদেশিরা যে এত টাকা, আর আমাদের আজকে দেখলাম বদিউল আলম মজুমদার সাহেব, যিনি অত্যন্ত ভালো ভালো কথা বলেন, সেই সব লোকরা অত টাকা পেয়েছেন সরকার পরিবর্তনের জন্য। এইটা খুবই দুঃখজনক এবং আতঙ্কের বিষয়। আজকে আমাদের তারেক রহমান সাহেব নতুন সরকার গঠন করেছেন, আল্লাহ জানে। আমি এক সময় প্রস্তাব করেছিলাম, বিশেষ করে যে আমি প্রস্তাব করেছিলাম এটা ইজিপ্টে এই কাজটা করে। ইজিপ্টের সিসি সরকার যখন আসলেন, উনি ওই দেশ থেকে প্রথমেই প্রায় ২২টা ইন্টারন্যাশনাল এনজিও কে তিনি বন্ধ করে দিলেন, দেশ থেকে বিতাড়িত করে দেন। ওরা টাকা টুকা দেয়, কিন্তু তখন ওই ব্রাদারহুড ওনার ধারণা ছিল যে ওই যে উল্টা দল ব্রাদারহুডকে তারা টাকা টুকা দেয়, এগুলোকে নিষিদ্ধ করলেন, বের করে দিলেন।
পরবর্তীতে বাকি যতগুলো বিদেশি এনজিও ছিল সব বের করে। আমি তখন বাংলাদেশ সরকারকে প্রস্তাব, এই শেখ হাসিনা সরকারকে আমি একটা প্রস্তাব করি। সেই প্রস্তাবটা হলো যে আমাদের দেশে ওই যে এনজিও গুলো আছে, বিশেষ করে চিটাগাং, হিলট্রেক, খাগড়াছড়ি এলাকায়, এগুলোকে আপনারা সবগুলো এই বের করে দেন। কারণ এরা টাকা দেয় অল্প, কিন্তু এরা বিভিন্নভাবে উল্টাপাল্টা করে। অনেকগুলো স্ক্যান্ডিনেভিয়ান এনজিও আছে, আমেরিকানরা টাকা দেয় অনেক সময় স্ক্যান্ডিনেভিয়ানের মাধ্যমে। হ্যাঁ, এই জন্য ধরুন আমাদের নেত্র নিউজ, সেইটার টাকাটা আমেরিকানরা দেয়, ওনারা আছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে, ওখানে ছবি পত্রিকাটা বের করে। এইগুলো একটা জকমারি আছে। যাই হোক, তো সরকার সেই অল্প টাকার কারণে এই এনজিও করে কোনোদিন বিতাড়িত করে নাই, এবং এদের আমার এই রোহিঙ্গা গুলো বিদায় যায় নাই একটি বড় কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল এনজিও। তারা চায় না, ওরা গেলে ওদের এই পয়সা, ওদের চাকরি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এবং যাই হোক, তো আমার মনে হয় এখন আপনার কথা মনে হচ্ছে আপনারা সরকারে থাকতেই এই যে আমেরিকান টাকা, ডিপ স্টেটের টাকা নানাভাবে আসছে, এগুলো আপনারা টের পেতেন? আপনারা না, এই যে এনজিও টাকা আসতো সেটা আমরা টের পেতাম, কিন্তু আপনার এই কাকে কখন দিত সেইটা আমরা টের পাইনি। হ্যাঁ, আপনার আমরা দুই একটা পেয়েছি, যেমন এই গণতন্ত্রকে, সরি একটা মিনিট, গণতন্ত্রকে আপনার কি করার জন্য, মানুষের দেড়গুড়ায় নিয়ে যাওয়ার জন্য আমাদের এই মিস্টার এই যে বললি বদিউল আজম মজুমদার সাহেব ইউএন থেকেও অনেক টাকা পেতেন। হ্যাঁ, এই যে গণতন্ত্রকে উনি কি করবেন, মানুষের দেড়গুড়ায় তৃণমূলে নিয়ে যাবেন সেই জন্যে। হ্যাঁ, সেটা আমরা টের পেয়েছি এবং জানতামও। হ্যাঁ, এক সময় ওই টাকাটা ওনাদেরকে প্রায় 3 লক্ষ টাকা দিত, তো ওটা কমানোর জন্য কি করা হয়েছিল আমাদের এই মানে সরকারে, তখন কিন্তু উনি বুদ্ধির কাজ করেন, বদিউল আলম সাহেব খুব বুদ্ধির কাজ করেন। উনি তখন ব্র্যাকের সাথে একটা সম্পর্ক করেন, আর ব্র্যাক তো অত্যন্ত সম্মানীয় প্রতিষ্ঠান, সেই জন্যে আমাদের নানক সাহেব তখন স্টেট মিনিস্টার ছিলেন, এলজিআরডি, ওনারা তখন বললেন যে না, এই বদিউল আজম সাহেবের সুজন, ওরা কিসের সাথে, আপনার ব্র্যাকের সাথে কাজ করছে, সো ব্র্যাক সম্মানীয় প্রতিষ্ঠান, সেই টাকাটা সরকার মনে করে বদিউল আহমদ মজুমদারকে দেওয়া দরকার। তো ওটা আবার রিজুম হলো। হ্যাঁ, তো আর বদিউল আলম মজুমদার একটা ভালো অবস্থানে ছিলেন, কারণ ওনার বোধহয় শ্বশুর হলেন গিয়ে আমাদের এস.টি. ইমাম সাহেব, অত্যন্ত ক্ষমতাবান। তো এই একাধিক কারণে উনি সবসময় ভালো অবস্থানে ছিলেন, কিন্তু তলে তলে সরকারের 12টা বাজাচ্ছেন, ওইটাকে টুর পায় নাই। যাই হোক, হ্যাঁ, তো উনি তৃণমূলে গণতন্ত্র নিয়ে যাবেন সেইটা অনেকদিন ধরে এর উপরে কাজ করেছেন। আমি তাকে সাধুবাদ জানাই, কিন্তু তৃণমূলে আর গণতন্ত্র আর যায় নাই। এবারে তিনি যে সরকারে ছিলেন, সেই সরকার মানে ইউনূস সরকারে, তারা তো গণতন্ত্রের টিপে মানে টুটি টিপে বন্ধ করে দিয়েছে। একটা গণতন্ত্রে একটা বড় দল, বৃহত্তম দল, যে দলটা এদের স্বাধীন করেছে, যে দলটা এদেশকে দুর্ভিক্ষের হাত থেকে, দারিদ্রের হাত থেকে উন্নয়নশীল দেশে নিয়ে এসেছে, সেই দলকে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে একটা অবৈধভাবে বাদ দিয়ে এটা গণতন্ত্রকে টুটি টিপে মেরে ফেলার মতো, এটা গণতন্ত্রকে হত্যা করার কাজ করেছেন তিনি, যিনি এই তৃণমূলের গণতন্ত্রের টাকার যে তালিকা বেরিয়েছে, ওখানে কিন্তু বাংলাদেশের মিডিয়ার নাম হচ্ছিল, কিন্তু মিডিয়ার ব্যাপারটা আমি তো আরো তাজ্জুব বললাম, সমকালের মতো ভালো পত্রিকা। হ্যাঁ, ওরা অবশ্য ডেইলি স্টার আর প্রথম আলোর কথা বলে নাই। হ্যাঁ, এরা বেশি বুদ্ধিমান হয়তো। কোন তো মিডিয়াতে টাকা দিয়েছে, ছাত্রদের টাকা দিয়েছে, র্যাপারদের টাকা দিয়েছে, আর এতগুলো এনজিওতে। আমি এইখানে বিশেষ করে আমাদের সরকারের একটা বেশ ভালো ধারণা ছিল যে আপনার উপিনেক, আপনার এই 2-1টা এনজিও সম্পর্কে খুব ভালো কাজ করতেছে। হ্যাঁ, কিন্তু যেমন ধরুন আপনার ফরহাদ মাজাহারা সাহেবের বউ,
ফরিদা ফরিদা এনজিও নিয়ে সরকার খুব ভালো মনে করতো, ভালো ভালো কাজ করতেছে। এখন পরে দেখা যায় যে উনি এমন ভালো কাজ করেছেন যে ইউনূস সরকারের উনি তখন অ্যাডভাইজার হন। ফরহাদ মাজাহার সম্পর্কে আপনার আগের সরকার, আওয়ামী লীগ সরকারে খুব ভালো, উনি একটা দারুণ বুদ্ধিমান মানে চিন্তক, এই লোকটা দেশে টিকে রাখা দরকার, উৎসাহ দেওয়া দরকার। কিন্তু ভিতরে ভিতরে কি করছেন আল্লাহ জানে। যাই হোক, আমাদের এই গোয়েন্দা তৎপরতা বাংলাদেশ সরকারের খুবই দুর্বল। আমাদের দেশে, আমি এটা নিয়ে একবার যখন কি হলো বিডিআর এর সপ্তাহ, তখন আমি একটা আর্টিকেল লিখেছিলাম, কড়া আর্টিকেল। আমি লিখেছিলাম যে আমেরিকাতে এই ইন্টেলিজেন্স এজেন্সির হেড যিনি, তারা সব সিভিলিয়ান। ইংল্যান্ডের ইন্টেলিজেন্স এজেন্সির M16 এর প্রধান হচ্ছেন একজন স্কুল শিক্ষিকা। হ্যাঁ, আর আমেরিকাতে বহু শিক্ষক, এইগুলো হচ্ছে ইন্টেলিজেন্সের আপনার এজেন্টস। কিন্তু বাংলাদেশে এই উর্দি পড়া আপনার মিলিটারি সাহেবরাই এইসব ইন্টেলিজেন্সের প্রধান। উনারা একমাত্র কাজ করেন যে অপোজিশনের লোক কোথায় গিয়ে ভাত খেলো, কোথায় গেল, ওইগুলো তথ্য গ্রহণ করা। আর দেশের কোনো ইন্টেলিজেন্স তারা সংগ্রহ করেন না, কারণ তারা জনগণের কাছে যান না। তারা যখন কারো কাছে যান, একটা বড় ধুমধামের গাড়ি দিয়ে যান, ড্রেস আপ করে যান, আর সেখানে গিয়ে বলেন আমি ডাইরেক্টর এনএসআই, আমি ডিজিএফআই। হ্যাঁ, তখন ভয় আতঙ্ক ওই লোক কোনো। এই ধরনের ইন্টেলিজেন্স আমাদের দেশে বারবার ফেল করেছে। বঙ্গবন্ধুর হত্যার সময় ফেল করেছে, জিয়া সাহেবের হত্যার সময় ফেল করেছে, এরশাদের পতনের সময় ফেল করেছে, আর আপনার এই বিডিআর হত্যাকাণ্ডের সময় ফেল করেছে। এই জন্যে আমার প্রস্তাব ছিল যে এইগুলো আপনার সিভিলিয়ানকে দিয়ে, এই সাধারণ লয়ার, শিক্ষক বা রাজনীতিবিদ, ওদের দিয়ে যদি ম্যানেজ করা যায়, তাহলে ইন্টেলিজেন্স গ্যাদারিং হতো আরো পরিপক্ক হবে। কারণ আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো বেসিক্যালি হ্যাজ ফেইলড ইন প্রোভাইডিং ইন্টেলিজেন্স। আর সরকারে যিনি থাকেন, তার আই এন্ড ইয়ার্স খুব দরকার। তার তথ্য সংগ্রহের মিডিয়ামগুলো খুব শক্ত অবস্থানে থাকা উচিত। এই ক্ষেত্রে শেখ হাসিনার সরকার ব্যর্থ, এবং এই ক্ষেত্রে আমি বলবো যে আগে জেনারেল জিয়াউর রহমানের সরকারও ব্যর্থ। কারণ তার ইন্টেলিজেন্স হচ্ছে গিয়ে এমন লোক যাদের ইন্টেলিজেন্স গ্যাদারিং করার সেই সক্ষমতা নাই। যাই হোক, এটা দুঃখজনক। ইভেন এই যে টাকা, আপনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং ওই সময় আপনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং ভারতের সাথে খুবই চমৎকার একটা সম্পর্ক ছিল। আমাদের নতুন সরকারে পররাষ্ট্রমন্ত্রী এবং উপদেষ্টা দুজন ভারত থেকে ঘুরে এসেছেন, এবং আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এগুলো বাংলাদেশে কোনো প্রাসঙ্গিক, এগুলোর কোনো অস্তিত্ব নাই, এবং শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দিতে হবে, কারণ তিনি একজন টেররিস্ট লিডার। ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে তিনি কিছু করবেন, এটা বরদাস্ত করা হবে না। আমি প্রথমত যে আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী ভারতে গেছেন এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিয়েছেন, সেই জন্য আমি তাকে সাধুবাদ জানাই। এইটা একটা বাস্তবভিত্তিক পদক্ষেপ। আগের ইউনূস সরকার ভারতের বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু করে এবং তাকে শত্রু বানিয়ে দেয়। আমি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলাম, তখন আমি ভারত, বাংলাদেশ এবং আমাদের বাকি বন্ধু রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠার জন্য যথেষ্ট উদ্যোগ নিয়েছি। আমি একটা পলিসি প্যাকেজ চালু করেছিলাম, সেটার নাম ছিল রিজিওনাল পিস এন্ড স্টেবিলিটি ডক্ট্রিন। আমার বক্তব্য ছিল যে আমাদের এই অত্র এলাকার যদি প্রত্যেক দেশগুলি দরিদ্র, আপনার বলতে হবে যে দরিদ্র দেশের একটা ক্লাব, সেই দেশের উন্নতি করতে হলে, সবারই উন্নতি করতে হলে আমাদের মধ্যে শান্তি, স্থিতিশীলতা অত্যাবশ্যক। কারণ আমি এটা হিস্টোরিক্যালি দেখেছি, যে সমস্ত এলাকায় শান্তি, স্থিতিশীলতা আছে, সেই সমস্ত দেশ কিংবা ওই সমস্ত এলাকা ত্বরিত বেগে উন্নতি করেছে। আমি যেমন ইউরোপের কথা ওনাদের বলেছি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তাদের আর যুদ্ধ নাই, তার ফলে তারা শোনো উন্নতি। আমি তাদের বলেছি সিঙ্গাপুরের কথা, আমি তাদের ইউএই এর কথা বলেছি যে দেখো সিঙ্গাপুরের কোনো শত্রু নাই, যে দেশ তাকে বের করে দিয়েছিল সেই আপনার মালয়েশিয়া, তার সাথে সুসম্পর্ক, তার কোনো শত্রু নাই। সেই জন্য সিঙ্গাপুর এশিয়ার একটা
আপনার সবচেয়ে উন্নত দেশ। একইভাবে অল্প দিনের মধ্যে বাংলাদেশ এবং এর জন্ম একই সময়, কিন্তু এর সরকার প্রধান একটা ভীষণ ছিল, আর কোনো শত্রু নাই, সবাইকে সে গ্রহণ করে। হ্যাঁ, তারপরে হলো কি, সে এই দুবাই, আবুধাবি এইগুলো এক একটা এখন বিশ্বের হাব। যাই হোক, আমি খুব আনন্দিত যে আমার প্রতিবেশী রাষ্ট্রসমূহ এটা গ্রহণ করেছিলেন। আপনার এইটা আপনার সিঙ্গাপুর, কি বলি যে শ্রীলঙ্কা, এইটা নেপাল, ভুটান এবং ভারত। আমি ভারতকেও বলেছি, দেখেন আপনাদের উন্নতি আমাদের উন্নতি অতপ্রতভাবে জড়িত। আমরা যদি শান্তি স্থিতিশীলতা বজায় রাখি, তাহলে আপনার উন্নতি হবে, আমারও উন্নতি হবে। আর আমাদের এই পাক ভূমিটা বড় বাবা বেগের দেশ, খুব সেন্টিমেন্টাল। ছোটখাটো একটা ইস্যু নিয়ে আপনার এই শুরু হয় মারামারি, কাটাকাটি, সম্পদ নষ্ট। এই জন্য আমাদের উভয়ের খুব সজাগ থাকতে হবে। এই ছোটখাটো ধর্মীয় কিংবা সামাজিক জিনিসগুলো যাতে যত রকমের আটকানো যায় ততই ভালো, কারণ এইগুলো অনেক সময় আমাদের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে।